টিউমারটা ভালো টিউমারও হতে পারে, আর যেটা ক্যান্সার সেটা তো ক্যান্সারই। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা, সেটা মেইনলি বলছি যে পোস্ট মেনোপোজাল লেডি, অর্থাৎ যত বয়স বাড়ছে তাদের ভেতরে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি। 75% রোগীই কিন্তু আসবে 60 থেকে 70 বছর বয়সে। একটা খুব কমন প্রশ্ন রোগীদের থাকে যে জরায়ুতে টিউমার আছে, টিউমার এবং ক্যান্সার কি আসলে সমার্থক? না, সমার্থক না, কারণ টিউমারটা ভালো টিউমারও হতে পারে, আর যেটা ক্যান্সার সেটা তো ক্যান্সারই। দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তার মানে যখন কি কোনো গাইনোকোলজিস্ট আসলে বলেন যে টিউমার, তখন সবসময় বিভ্রান্তিতে না ভুগে সঠিক পরামর্শটাই নেওয়া আসলে উচিত। জি, মানে সব টিউমারে ক্যান্সার হবে না। নিশ্চয়ই। জরায়ু ক্যান্সার হলে লক্ষণগুলো কিরকম থাকে? আচ্ছা, জরায়ু ক্যান্সারের যে প্রধান যে লক্ষণ, সেটা আসলে মেইনলি হবে যে অস্বাভাবিক রক্তস্রাব। যেহেতু এটা পোস্ট মেনোপোজাল লেডি, অর্থাৎ যাদের মেনোপোজ হয়ে গিয়েছে, বিশেষ করে 60 থেকে 70 বছর বয়সী নারী যারা, তাদের দেখা যাবে আবার নতুন করে ব্লিডিং শুরু হয়েছে, অর্থাৎ পোস্ট মেনোপোজাল ব্লিডিং শুরু হয়। এটা একটি প্রধান কারণ। আর যদি এরকম হয় যে না, তার পেরিমেনোপোজাল, মানে এখনও সে মেনোপোজে যায়নি, সেক্ষেত্রে এই অস্বাভাবিক রক্তক্ষরণটা হতে পারে যে তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, যেটা আগে তার নর্মাল ছিল এখন একটু অতিরিক্ত হচ্ছে অথবা অনিয়মিত হচ্ছে। দুটো মাসিকের মাঝামাঝি সময়ে দেখা যাচ্ছে যে তার আবারও একটু ব্লিডিং হচ্ছে, অনেক দিন যাবৎ থাকছে, অর্থাৎ প্যাটার্নটা চেঞ্জ। আরেকটা হতে পারে যদি তার জরায়ু থেকে যদি স্রাব বের হয়, সেটা যদি দুর্গন্ধযুক্ত হয়, রঙটা যদি ভিন্ন রকমের হয়, সেটা বাদামি হতে পারে, একটু রক্তযুক্ত হতে পারে। আর হচ্ছে যে পেটে ব্যথা থাকতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যদি নেগলেক্টেড কেস হয়, অনেক সময় দেখা যায় যে পেটে পানি নিয়ে, পেটে চাকা নিয়ে আসতে পারে। মূলত এই লক্ষণগুলোই থাকে। আচ্ছা, আমাদের দেশে সাধারণত কারা এই জরায়ু ক্যান্সারের ঝুঁকিতে আছেন? আচ্ছা, জরায়ুর যে ক্যান্সারে বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের যে ঝুঁকি, সেটা বলতে গেলে আসলে বলতে হবে যে বয়স একটি ব্যাপার। কারণ আমাদের দেশে আসলে মানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা, সেটা মেইনলি বলছি যে পোস্ট মেনোপোজাল লেডি, অর্থাৎ যত বয়স বাড়ছে তাদের ভেতরে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি। 75% রোগীই কিন্তু আসবে 60 থেকে 70 বছর বয়সে। মাত্র 5 ভাগের হবে যার বয়স আসলে 40-এর কম। অর্থাৎ যত বয়স বাড়বে তাদের কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি। এটা ছাড়া আরেকটা মানে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করছে স্থূলতা বা ওবেসিটি। যখন কেউ অনেক বেশি স্থূল হয়ে যায়, যার ওজন অনেক বেশি থাকে, তার বেলাতে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিটা বাড়তে থাকবে। এছাড়া আমরা বলি যে কারোর যদি অনেক আগেই মাসিক শুরু হয়ে যায়, 12 বছরের নিচেই যদি মাসিকটা শুরু হয়ে যায় এবং মাসিকটা শেষ হয় দেরিতে, অর্থাৎ 52 বছরেই হয়তো তার মাসিকটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে 55 বছর হয়ে যাচ্ছে, এখনও চলছে, অর্থাৎ আগে আগে মাসিক শুরু হওয়া এবং দেরিতে মাসিক শেষ হওয়া, এইটা তাদের ঝুঁকিটা বাড়াচ্ছে। এছাড়া যাদের হচ্ছে ইনফার্টিলিটি, অর্থাৎ বন্ধ্যাত্ব রোগে যারা ভুগছেন, তাদের বেলাতে কিন্তু 2 to 3% রিস্ক থেকে যায়। কারণ এই রোগগুলোর বেলাতে আবার দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা খুব কমন আমাদের দেশে, হ্যাঁ, এই পলিসিস্টিক ওভারিতে যে রোগীগুলো ভোগে তারাই আসলে দেখা যায় ওবেসিটিতে ভুগছেন এবং তারাই আসলে দেখা যায় যে ইনফার্টিলিটিতে ভুগছেন। তো তাদের বেলাতেও কিন্তু একটা ঝুঁকি। তাছাড়া দেখা যাবে যে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, ফ্যামিলিতে যদি দেখা যায় যে জরায়ু ক্যান্সার আছে, অথবা আরেকটা বলা হয় লিঞ্চ সিনড্রোম, যদি ফ্যামিলিতে কোলন ক্যান্সার থাকে তাদের কিন্তু আবার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা আছে। আরেকটা হচ্ছে যে কেউ যদি হরমোন ট্যাবলেট, সেটা বিশেষত বয়স যখন মেনোপোজ হয়ে যায় তখনই হলো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন, বিশেষ করে ইস্ট্রোজেন জাতীয় যখন হরমোন রিপ্লেসমেন্ট নেন, যেটার সাথে কোনো প্রোজেস্টেরন থাকে না, শুধুমাত্র ইস্ট্রোজেন ট্যাবলেট দীর্ঘদিন যাবৎ খান, তখন কিন্তু জরায়ু ক্যান্সারের ইয়েটা বৃদ্ধি পায়। আর তাছাড়া যদি কারো ব্রেস্ট ক্যান্সার থাকে, তখন ট্যামোনা নামে একটা ওষুধ তাদেরকে দেয়া হয় অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে। তো ট্যামোনা যখন খাচ্ছেন তখন কিন্তু একটা ঝুঁকি তৈরি হয় তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার। এছাড়া খুব কম ক্ষেত্রেই আমরা পাই, সেটা হচ্ছে
যদি কোনো কারণে সে পেটে যদি রেডিওথেরাপি পায় জরায়ুমুখের ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারের কারণে, সেখান থেকেও কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে। আচ্ছা, কোলন ক্যান্সার যদি ফ্যামিলিতে কারো থাকে সেক্ষেত্রেও তাহলে জরায়ু ক্যান্সার হতে পারে, কারণ দুটো তো আলাদা আলাদা কিন্তু হচ্ছে হ্যাঁ লিঞ্চ সিনড্রোম যেটা বলা হয়, যে সেখানে হলো যে ফ্যামিলিতে যদি কোলন ক্যান্সার থাকে তাদের বেলাতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বললেন যে পিসিওএস যাদের থাকে, আমাদের এখন যারা ডাক্তার না তারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং অনেক মেয়েরা নিজেরাই সচেতন থাকে, তারা বলে যে আমার পিসিওএস আছে, আমি ওজন নিয়ন্ত্রণ করতে পারছি না কিংবা কষ্ট হচ্ছে, তাদের ক্ষেত্রেও তাহলে এই পরবর্তীতে জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে মেইন জিনিসটা হচ্ছে ইস্ট্রোজেন। আপনার বডিতে যখন ইস্ট্রোজেন লেভেলটা হাই থাকবে, এখন ইস্ট্রোজেন লেভেল হাই থাকবে যখন আপনি ওবেস থাকবেন, তখন যে পেরিফেরাল যে ফ্যাট সেটা হচ্ছে এডিপোস টিস্যু যেগুলো আছে সেগুলো ভেঙে ইস্ট্রোজেন তৈরি করবে, আপনার বডিতে ইস্ট্রোজেন লেভেল হাই থাকবে। আরেকটা হচ্ছে যে যখন পলিসিস্টিক ওভারি থাকছে তখন আনঅপোজড ইস্ট্রোজেন প্রোডাকশন হয় আমাদের শরীরে অ্যানোভুলেশনের কারণে, ওভুলেশন হয় না তাদের। তো যে কারণে যখনই ইস্ট্রোজেন লেভেল আপনার বডিতে অনেক বেশি মাত্রায় থাকবে, প্রোজেস্টেরনের মাত্রা কম থাকবে, এটা আপনার এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা সেটাকে পুরো করে ফেলবে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ঘটাবে। এবং এই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া পরবর্তীতে দেখা যাবে যে এখানে অ্যাটিপিক্যাল সেল তৈরি হয় এবং পরবর্তীতে যখন এটা চলতে থাকবে, যদি কেউ ট্রিটমেন্ট না নেয় তখন দেখা যায় যে এখান থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় থেকে যায়।